যে জুলাই আন্দোলনে শেখ হাসিনার পতনের পিছনে শিবিরের ভূমিকা বেশি ছিল। ইভেন জামাত করে না, জামাতের সাপোর্টারও না, বলে আমরা এবার জামাতকে ভোট দেব। এই জন্য এই নির্বাচনে জামাতের অবস্থানটা অনেক উপরে আছে, যে জামাত ইসলামী আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা আসবেন। আজকে যে সংগঠন বলে যে আমরা গুপ্ত ছিলাম, তারা বলুক এত শিবির নেতাকে মারা হয়েছে, এত শহীদ হয়েছেন, তারা প্রতিবাদ করেছিল। এবং ছাত্র শিবির যে শেখ হাসিনাকে পতনের জন্য যে পরিকল্পিত ভূমিকা রেখেছে তা সহ্য করতে পারছে না। তখন এমন অবস্থা বাংলাদেশে ছিল যে শিবির জানলেই তাকে হত্যা করা জায়েজ ছিল, কোনো বিচার ছিল না। ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক, আমি লাবিব হাসান আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি ছাত্র সংবাদের নতুন আয়োজন হৃদয় বাংলাদেশে। আজকে আমাদের সঙ্গে দেশের বিবিধ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য একজন বিশিষ্ট অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকা 11 আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান ভাই। আতিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আতিক ভাই, আপনি 2016 সালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। জি। এবং আপনারা যাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছিলেন তারা এখন বলছে যে আপনারা গুপ্ত রাজনীতি করতেন। সেই হিসেবে আপনি গুপ্ত আমলের কেন্দ্রীয় সভাপতি শিবিরের। এবং ছাত্র দলের একজন নেতা তানভীর বারী হামিম, তিনি বলেছেন যে শিবির যদি গুপ্ত রাজনীতি না করত, তাদের কমিটিগুলোকে অপ্রকাশিত না রাখতো, তাহলে শিবির সন্দেহে যে সাধারণ ছাত্রদেরকে নির্যাতন করা হয়েছে সেটি হতো না। তো আপনাদের সমসাময়িক তো বিএনপি এবং ছাত্রদল হাসিনা বিরোধী আন্দোলন করেছে, তাদেরকে গুপ্ত রাজনীতি করতে হলো না, কমিটি অপ্রকাশিত রাখতে হলো না, আপনাদেরকে কেন রাখতে হলো আসলে? জি, ধন্যবাদ আপনাকে। যে প্রশ্নটি উত্থাপন করেছেন ছাত্র শিবিরের গুপ্ত রাজনীতি প্রসঙ্গে, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে সবসময় কিন্তু আমার রাজপথে সক্রিয় সরব ছাত্র সংগঠন ছিলাম। দেখুন, বাংলাদেশে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো 2009 সালে, তখনও আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করছি। 10 সালের পরে মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারা দেশে ক্র্যাকডাউন পরিচালনা করা হয়েছিল, ফারুক হত্যাকাণ্ডে। এবং তখনই মূলত রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রথম যাত্রা শুরু হয়েছে সারা দেশে গণহারে। আমি তখন ঢাকা মহানগর উত্তরে ছাত্র শিবিরের সভাপতি। উত্তরে আমার একটা বাসা থেকে প্রায় 80 জন গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। তারা সবাই ইন্টারমিডিয়েট শিক্ষার্থী ছিলেন, কেউ ক্লাস 10-এ পড়াশোনা করতেন। সারা দেশে একযোগে ছাত্র শিবিরকে দমন করা, রাষ্ট্রীয়ভাবে তখন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তখনও কিন্তু আমরা রাজপথে থেকে আমাদের আন্দোলন সংগ্রাম করেছি। 10 সালের পর থেকে মূলত রাষ্ট্রীয় ষড়যন্ত্রটা বলা যায় পুরোই পাকাপোক্ত হয়েছে। আমাদের জামাতের শীর্ষ নেতৃবৃন্দ তারা কারাগারে গিয়েছেন, তাদেরকে মিথ্যা মামলায় তাদেরকে আটক করা হয়েছিল। তখন থেকে বলা যায় ইসলামী ছাত্র শিবিরের স্বাভাবিক কার্যক্রম আমরা পরিচালনা করতে পারিনি। বাংলাদেশের যেগুলো বড় বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সবগুলো বিশ্ববিদ্যালয় ওপেন কার্যক্রম ছিল আমাদের। কিন্তু আস্তে 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 রাষ্ট্রীয় সন্ত্রাসটা এমন জায়গায় গিয়ে উপনীত হয়েছে, ইসলামী ছাত্র শিবির কোথাও স্বাভাবিকভাবে তার কার্যক্রম আমরা পরিচালনা করার সুযোগ পাইনি। দেখুন, আপনারা জানার কথা যে বুয়েটে শিবির সন্দেহে আবরারকে মারা হয়েছে। তার মানে ছাত্র শিবির যদি অফেন্স সেখানে পরিচয় থাকতো, তখন এমন অবস্থা বাংলাদেশে ছিল যে শিবির জানলেই তাকে হত্যা করা জায়েজ ছিল, কোনো বিচার ছিল না। ছাত্রলীগের যারা তখন ছিলেন তারা শিবির সন্দেহে ধরতেন, ধরে তারা পুলিশকে দিতেন। তার আগে তাকে তারা আহত করত, নির্যাতন করত। আবার উল্টো পুলিশ তাকে মামলা দিয়ে কারাগারে ঢুকিয়েছে। ইসলামী ছাত্র শিবির তখন কেন্দ্রীয় অফিস সম্পাদক সিরাজুল ইসলাম, তিনি বুয়েটের ছাত্র ছিলেন। তিনি বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছেন। একজন শিবিরের কেন্দ্রীয় নেতাকে তিনি গিয়েছেন তার ক্যাম্পাসে পরীক্ষা দেবেন, তাকে এমন করে মারা হয়েছে, তিনি হয়তো জীবনে হায়াতির বেঁচে গিয়েছেন, আবার তাকে মিথ্যা গ্রেপ্তার করা হয়েছিল। তার মানে ছাত্র শিবির সন্দেহে যদি এই অবস্থা হয়, যদি শিবির জানতো কেউ আমি শিবির করি, তো রাষ্ট্র তখন এমন পর্যায়ে ছিল, এমন জায়গায় ছিল
যে তার স্বাভাবিক আর থাকার সুযোগ সেখানে ছিল না। দেখুন, আমি 2013 সালে কারাগারে ছিলাম। আমরা তখন দেখি তার রিমান্ডে কী করেছে। আমি তখন শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক। 13 সালে জানুয়ারি মাসে আমি অ্যারেস্ট হয়েছিলাম রাতের বেলায় ধানমন্ডির একটা বাসা থেকে। আমরা ছাত্র সংগঠন করি, আমরা তো কোনো খারাপ কাজ করি না। রাজনীতি করাটাই আমাদের অপরাধ ছিল। প্রায় 15 দিন আমি মিন্টু রোডে রিমান্ডে ছিলাম। সেই রিমান্ডে যে আচরণ তারা করেছে আমাদের সাথে, আইনশৃঙ্খলা, মনে হচ্ছে যে আমরা কোনো অপরাধ করে ফেলেছি। আমাকে বললো, তুমি তাবলিগ করো, শিবির কেন করো? শিবির করা যাবে না, শিবির জঙ্গি, শিবিরে তোমাদেরকে আমরা কখনো ছাড়বো না। তো একটা ছাত্র সংগঠন এমনভাবে তখন তারা অবস্থা নিয়েছিল, স্বাভাবিকভাবে তার পরিচয় দিয়ে কাজ করার কোনো সুযোগ সেখানে ছিল না। তারপরেও কিন্তু আমরা কাজ করেছি। হ্যাঁ, ক্যাম্পাসগুলোতে আমরা কথা বলতে পারিনি প্রকাশ্যে, কিন্তু রাজপথে তো আমরা সক্রিয় ছিলাম। সুতরাং শিবিরকে গুপ্ত সংগঠন বলা, যারা এখানে বলছেন তারা মূলত বোঝাতে চাচ্ছেন যে আন্দোলন তো আসলে বিএনপিও করেছে 17 বছরে, ছাত্রদলও করেছে, তারাও তো হাসিনা বিরোধী আন্দোলন করেছে। আপনাদের সঙ্গে এই অতিমাত্রিক জিঘাংসার আচরণ করা, শোনেন, এটি মূলত হলো তারা ভেবেছিল শিবির বাংলাদেশে আর নেই। কিন্তু এই যে উত্থান শিবিরের 5ই আগস্টের পরবর্তী সময়ে এবং ছাত্র শিবির যে শেখ হাসিনাকে পতনের জন্য যে পরিকল্পিত ভূমিকা রেখেছে, তা সহ্য করতে পারছে না। আজকে যখন অন্য ছাত্র সংঘ তার স্টুডেন্ট পাচ্ছে না, শিবির সেখানে এত বড় স্টুডেন্ট গ্যাদারিংগুলো করছে, সবাই আমাদের সাথে আসছেন, এটাই মূলত সমস্যা। কী করে আমাদের উত্থান ঠেকানো যায়, এটা ট্যাগিং দেওয়ার চেষ্টা করে তারা, এটা ন্যারেটিভ দেখানোর চেষ্টা করে, এটি আসলে ছাত্ররা গ্রহণ করেনি। এই গুপ্ত নিয়ে কথা অনেকবার বলা হয়েছে। এই গুপ্ত সংগঠন ছাত্ররা ভোট দিয়েছেন ডাকসুতে। দেখুন, জাকসুতে তো আমরা নিষেধ ছিলাম, জাহাঙ্গীরনগরতে আমরা সেখানে বলা যায় ওপেন ছিলাম, না বলা যায়। তো সেখানেও তো স্টুডেন্ট আমাদেরকে ভোট দিয়েছে। এই যে গুপ্ত বলা, তারা এটা বোঝাতে চাচ্ছেন তুমি ওপেন থাকতা তো তোমাকে মেরে ফেলা হতো, জায়েজ ছিল। কেউ প্রতিবাদ করেছে? আজকে যে সংগঠন বলে যে আমরা গুপ্ত ছিলাম, তারা বলুক এত শিবির নেতাকে মারা হয়েছে, এত শহীদ হয়েছেন, তারা প্রতিবাদ করেছিল? আপনি শিবিরকে মারলে কোনো প্রতিবাদ আপনি করেননি, আপনার কোনো দায়িত্ববোধ তৈরি হয় নাই, আপনি এখন মায়া কান্না কেন করছেন? যদি আপনি সৎ সাহস থাকতো তখন প্রতিবাদ করতেন। আমাদের ভাইয়েরা গুম হয়েছেন, সেখানে হত্যার শিকার হয়েছেন, অসংখ্যবার পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ রাতে বাসায় ঘুমাতে পারে নাই, সব ক্যাম্পাস ছাড়া ছিল সেখানে। কারাগারে আমার ডান্ডা বেরিয়ে পরে আমাদের বেড়া রাত যাপন করেছে। আপনি তখনও কোনো দয়া দেখাননি। এখন আমি এত শিবিরের প্রতি আপনি আবেগপ্রবণ হয়ে গেছেন, মনে শিব শুভাকাঙ্ক্ষী হয়ে গেছেন আপনি। এটা মূলত এই জন্য বলা হচ্ছে যে এত শিবির কোথায় ছিল আসলে। যে শিবিরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার রাষ্ট্র চেষ্টা করেছিল, তো সেই শিবির মিশে না গিয়ে এত উদীয়মান শিবির, এটা হচ্ছে মূল সমস্যা। আমরা মনে করি ইসলামী অলওয়েজ আমরা ওপেন ছিলাম, কিন্তু রাজনৈতিক ময়দানটা তো ভয়াবহ ছিল। সেই সময় একজন ছাত্রের শিবির বলে দেওয়াটা আত্মঘাতী কাজ ছিল। মানে আপনি বলতে চাচ্ছেন যে ছাত্র শিবির ছাত্রদল কিংবা বিএনপির চাইতে আওয়ামী লীগের জন্য বেশি হুমকি ছিল? অবশ্যই আমরা কাজ করতে পেরেছি। এই যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যালয় 2010 সাল থেকে আমরা যেতে পারিনি, বাকি অফিস সব খোলা ছিল না। আমরা যখন একসাথে আন্দোলন করেছি, আমাদের যারা মিত্র তাদের অফিস খোলা ছিল, আমাদের অফিস বন্ধ ছিল। তারা মিটিং করেছে ওপেন, আমরা কেন গোপন করতে হয়েছে? আমার নিজস্ব বাসায় প্রোগ্রাম করেছি। এমন হয়েছে বিয়ের অনুষ্ঠান থেকে আমাদের অ্যারেস্ট করা হয়েছে। এটা বিয়ের সামাজিক অনুষ্ঠান, যদি সেখানেও শিবির সন্দেহে অ্যারেস্ট করা হয়, আর সেই দেশে এখন নতুন করে শিবির উত্থান থেকে আমরা এই করেছি, এটা বলা কখনো নৈতিকভাবে সমর্থন করার কোনো বিষয় নয়। আমরা মনে করি আমরা সব জায়গাতে ছিলাম, আমরা সক্রিয় ছিলাম। স্বাভাবিকভাবে আমাদের সংগঠনের অবস্থান সুসংহত করার জন্য যে অনেকটা আমাদের কৌশলের একটা পার্ট ছিল। আমি তো আর নিজেকে শেষ করতে পারি না, আমার সংগঠন টিকাতে হবে, জনশক্তিকে আমার সেখানে সেভ করতে হবে। রাইট। আতিক ভাই, আপনি তো কেন্দ্রীয় সভাপতি ছিলেন 2016 সালে। সেই সময় তো আপনারা যুগপৎ আন্দোলন করেছেন বিএনপির সঙ্গে, ছাত্রদলের সঙ্গে করেছেন, একই মঞ্চে আমরা বক্তব্য দিতে দেখেছি। সে সময় কি ছাত্রদল বা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে কখনো বলা হয়েছে যে তোমরা গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে আসো বা তোমরা গুপ্ত রাজনীতি করছো, নাকি এটা 5 আগস্টের পর শুরু হলো? দেখেন, এটি মূলত 5ই আগস্টের পরে। আমরা যখন কেন্দ্রে ছিলাম তখন আমরা বহুবার বৈঠক করেছি, ছাত্রদলের সেন্ট্রাল প্রেসিডেন্ট সাথে আমাদের অনেকগুলো বৈঠক হয়েছে। তখন একযোগে কী করে আন্দোলন করে সফল হওয়া যায় তা নিয়ে আমাদের ভূমিকা সেখানে রেখেছি আমরা।
কিন্তু নানা কারণে তারা রাজি হয় নাই। ছাত্রদল তখন মনে করে যদি শিবিরের সাথে আমরা একসাথে বসি তাহলে আমাদের পলিটিক্স আর থাকবে না, সব শিবির হয়ে যাবে। তারা কখনো রাজি হয় না। ইভেন তাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ, আমরা তার একটা বৈঠক করেছি আমরা, যে কী করে আন্দোলনটাকে সমর্থন করে এগিয়ে নেওয়া যায়। কিন্তু আমরা দেখলাম কোনো অবস্থাতেই তারা একমত হতে পারেননি। কিন্তু আমরা সহমত ছিলাম, একই জায়গা থেকে আমরা আন্দোলন করেছি, একই কর্মসূচি আমাদের ঘোষণা করা হয়েছিল, আমরা রাজপথে আমরা পাশাপাশি আন্দোলন সংগ্রাম সেখানে পরিচালনা করেছিলাম। সুতরাং এটি মূলত এই ন্যারেটিভটা হলো 5ই আগস্টের পরে। আমি আবারও বলছি যে ছাত্র শিবির যখন একটা মানে অপ্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, তখন তারা মিসগাইড তারা দাঁড় করাচ্ছে। এর সাথে কোনো সত্যতা, কোনো লেশমাত্র নাই, স্টুডেন্ট গ্রহণ করছে না। আমরা ওপেন ছিলাম, ছাত্ররা জানে বলেই তো আমরা ঠিক ছিলাম, এবং আমরা ওপেন ছিলাম বলেই তো আমরা আমাদের কাজগুলো করে স্টুডেন্টদের মন জয় করার সুযোগ সেখানে আমরা পেয়েছি। আপনি যে ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবিরকে আমরা দেখলাম 2025 সালের ডাকসু নির্বাচনে একটা বিশাল বিজয় পেয়েছে এবং জাকসু নির্বাচনে বিশাল বিজয় পেয়েছে। ইসলামী ছাত্র শিবির তাদের প্রতিষ্ঠার পর থেকে ডাকসুতে প্যানেল দিয়েছিল এবং 1979 সালের নির্বাচনে, 80 সালের নির্বাচনে, 82, 89, 90 এই প্রত্যেকটি নির্বাচনে প্যানেল দিয়েছিল, কিন্তু আমরা খুব উল্লেখযোগ্য ভালো রেজাল্ট দেখিনি সেই সময় নির্বাচনগুলোর রেকর্ডে। তাহলে এখন 25 সালে সেই যে বিজয়, আপনার কি মনে হয় যে সেই সময়ের জেনারেশন কি ছাত্র শিবিরকে রিড করতে পারছিল না, যেটা এই সময়ের জেনারেশন এসে অ্যাকসেপ্ট করছে ছাত্র শিবিরকে? এটার কারণ কি বলে আপনি মনে করেন? দেখুন, তখন তো মাত্র শিবির তখন প্রতিষ্ঠা হয়েছে, খুব বেশি সময় তখন শিবির যায়নি। তারপরও সে সময় অনেক জায়গায় শিবির বিজয়ী হয়েছিল। 80-র দশকে যত সংসদ হয়েছে ম্যাক্সিমাম জায়গায় শিবির বিজয়ী হয়েছে। চাকসুতে আমাদের ফ্যানের বিজয়ী হয়েছিল, হয়তো ডাকসুতে আমরা করতে পারিনি। কিন্তু এই দীর্ঘ সময় পরে আমাদের যে সাংগঠনিক অবস্থান, ছাত্ররা আমাদেরকে ভালো করে এখন গ্রহণ করেছে। আমি বলবো যে এই জন্য ছাত্রলীগ আমাদের সহযোগিতা করেছে। ছাত্রলীগ যে পলিটিক্স করেছে বিগত 15 বছরে, ছাত্রদের বিরুদ্ধে গিয়ে একটা ছাত্র সংগঠনের কাজ থাকা দরকার ছাত্র রিলেটেড। কিন্তু আমরা দেখলাম বিগত 15 বছরে তারা হল দখল, সিট দখল, জোর করে সাধারণ শিক্ষার্থীদেরকে মিছিলে নিয়ে যাওয়া, তাদেরকে নির্যাতন করা, গণরুম কাজ চালু করা, এই যে কাজগুলো করেছে, ছাত্ররা ভেবেছে এই কাজ শিবির কখনো করবে না। এবং যারা আমাদের, তারাও একই রকম ছিল, কারণ তারাও যখন ক্ষমতা, তারা কী কাজ করেছেন, তারাও গণরুম করেছেন, তারাও সেখানে ছাত্রদেরকে তারা নির্যাতন করেছেন। আমরা মনে করি ছাত্ররা আস্থা জায়গা খুঁজে পেয়েছে যে নতুন বাংলাদেশে যদি আমরা ছাত্র শিবিরকে বেছে নেই, তাহলে নতুন বাংলাদেশের যে মানে রাজনৈতিক যে চিন্তা, যে সংস্কার, এটাকে শিবির শতভাগ ইনশিওর করবে। আমরা মনে করি শিবিরের জনপ্রিয়তা ছিল, আবার সাধারণ শিক্ষার্থীরা ভেবেছে না, যদি আমরা আসলে সত্যিকার পরিবর্তন চাই, যদি আমরা ডাকসুতে অধিকার চাই, যদি আমরা ছাত্র বান্ধব ডাকসু চাই, তাহলে শিবিরের কোনো বিকল্প নেই। আর দ্বিতীয়ত হচ্ছে, ঢাকা বিশ্ব যে আন্দোলনটা হয়েছে বিগত 5ই আগস্টের পূর্বে, যদিও শিবিরকে কেউ মানে চায় না ক্রেডিট দিতে, স্টুডেন্টরা বিশ্বাস করেছে যে জুলাই আন্দোলনে শেখ হাসিনার পতনের পিছনে শিবিরের ভূমিকা বেশি ছিল। যে সাদিক কায়েমরা এক মঞ্চে বসে কথা বলেছেন, আমরা দেখলাম সে সাদিক কায়েমকেও কেউ জুলাই যোদ্ধা মানতে রাজি নয়। এটা একটা বড় প্রতিবাদ হয়েছে, কারণ সাদিক কায়েম যখন ওপেন আসলেন, 1 বছরের ভূমিকা রেখেছেন। আপনি খেয়াল করবেন, যারাই জুলাই আন্দোলন করেছেন, আমি সবার কথা বলবো না, বহু নেতাই কিন্তু সুবিধা ভোগ করেছেন, গাড়ি বাড়ির মালিক হয়েছেন, তাদের চলাফেরা চলন বলন অনেক পরিবর্তন হয়েছে, তারা বাড়ি করেছেন। কিন্তু সাদিক কায়েম জুলাই যোদ্ধা, কিন্তু তার অবস্থান বিন্দুমাত্র এবং তার ড্রেসও পরিবর্তন হয় নাই। আগে সাদিক কায়েম একই জিনিস, তিনি চাইলে জুলাইকে বিক্রি বহু কিছু করতে পারতেন, কিন্তু না, জুলাইয়ের যেই চেতনা, সেই চেতনাকে ধারণ করে তিনি মাঠে ছিলেন, ছাত্রদের মন জয় করেছেন। আর বিশেষ করে শিবির যে গঠনমূলক কাজগুলো করেছে ঢাকা ইউনিভার্সিটিতে, ছাত্রদের মন কেড়েছে। শিবিরের যে কাজগুলো, ছাত্রকলামূলক কাজ, শিবিরের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, শিবিরের বিভিন্ন ইভেন্টে যে শিবির সেখানে আয়োজনগুলো সেখানে করেছে, শিবির নানাবিধ সেখানে কম্পিটিশান করেছে, শিবির স্টুডেন্টদের গ্যাদারিং সেখানে করেছে। এই যে গঠনমূলক কাজগুলো, একটা ছাত্র সংগঠনের যে কাজগুলো হওয়া দরকার, ছাত্ররা সেগুলো শিবিরের কাছ থেকে পেয়েছে বলেই তারা মনে করেছে না, এবারে ডাকসু শিবিরে ন্যায্যতা আছে। সেই ন্যায্যতার জায়গা থেকে নানাবিধ ষড়যন্ত্র মোকাবেলা করে কি হয়েছে, তারা শিবিরকে ভোট দিয়েছে এবং বহু ন্যারেটিভ দাঁড় করানো হয় শিবিরের বিরুদ্ধে।
আলহামদুলিল্লাহ ছাত্র শিবির তার যোগ্যতা, দক্ষতা এবং শিবির যে প্যানেলটা দিয়েছে এই প্যানেলটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে বলেই কি অন্যরা সেখানে টিকতে পারে নাই। রাইট। পিআর আপনারা মূলত চাচ্ছেন যে যেন আরেকটি স্বৈরাচার এখানে কায়েম না হয়, এককভাবে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে স্বৈরাচার কায়েম করার কোনো সুযোগ না পায়। আবার পিআরের কিছু অসুবিধাও তো আছে, যেমন পিআর থাকলে দলীয় প্রধানের স্বেচ্ছাচারী হয়ে ওঠার একটা সুযোগ থাকে। তো এগুলো নিয়ে আসলে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা, যে এই পিআরের অসুবিধাগুলো নিয়ে আপনারা আসলে কোনো অ্যাড্রেস করতে পেরেছেন কিনা আসলে এক্স্যাক্টলি? দেখুন, প্রত্যেকটা বিষয়ের পজিটিভ নেগেটিভ থাকবেই। কোনো এজেন্ডা কখনো শতভাগ পজিটিভ হবে না। জামাত ইসলামী পিয়ার দাবিটা তুলেছে দেশের বিগত নির্বাচনগুলোর অবস্থাকে সামনে রেখে। দেখুন, স্বাধীনতার পরে 12টা ইলেকশন আমাদের হয়েছে বিভিন্ন সময়, দুই একটা ব্যতীত কোনো ইলেকশন কিন্তু বিতর্কের মধ্যে ওঠে নাই। হল দখল মানে সেখানে কেন্দ্র দখল হয়েছে, একসময় ব্যালট বক্স সেখানে কী হতো, মানে ওকে নিয়ে যাওয়া হতো, আবার কেন্দ্র থেকে যাওয়ার সময় প্রিসাইডিং অফিসার সেখানে আটক করা হতো, নানাবিধ ঘটনা সেখানে ঘটতো, কালো টাকা ব্যবহার সেখানে হতো। যার জন্য বাংলাদেশের ইলেকশনের রাজনীতিতে যে প্রচলিত যে সিস্টেমটা আমরা এখন দেখছি, এটা আমরা সুষ্ঠু ইলেকশন আমরা পাইনি। সারা বিশ্বের 91টা দেশে কিন্তু পিয়ার সিস্টেম আছে এবং গণতান্ত্রিক রাষ্ট্রে প্রায় 54% রাষ্ট্রে কি এই পিয়ারটা চলছে। দেখেন, আমরা যদি বিগত ইলেকশনগুলোকে সামনে রেখে 2001 বলেন, 2006 বলেন, 2008 বলেন, 2008 বলেন, 2001 2008 দেখা গেল যে কাছাকাছি ভোট পেয়েছে, পাওয়ার পরও এক দল পেয়েছে 220টা আসন, আবার আরেক দল মাত্র 60টা আসন পেয়েছে। জি। তার মানে যেই দল 2/3 মেজরিটি পেয়ে যান তিনি সরসা মনে করেন। এবং বাংলাদেশে যারাই যখন এই মেজরিটি পেয়েছেন তারা কেউ স্বাভাবিকভাবে তারা ক্ষমতা পরিচালনা করেন না, তারা একচ্ছত্র ক্ষমতা ভোগ করেছেন এবং তারা জনগণকে নানাভাবে তারা সেখানে বাধাগ্রস্ত করেছেন, না তাদের কিন্তু আন্দোলন আপনারা কি ইতোপূর্বে পিআরের দাবি কখনো তুলেছিলেন? ইতোপূর্বে তোলেননি এটা কেন? আমাদের পার্ট সংস্কারের। আমরা মনে করি জুলাই যে পরিবর্তনটা হয়েছে এটা একটা পরিবর্তন আমাদের দাবি, এটা একটা রাষ্ট্র সংস্কারের আমাদের চিন্তা। আমরা মনে করি জামাতের দলীয় এজেন্ডা এটা নয়। জামাত মনে করে যাতে এই দেশে ইলেকশন সিস্টেমটা একটা দাঁড়িয়ে যায়, যাতে করে ইলেকশনে আসলে আমাদের ভিন্ন ধরনের রাজনৈতিক কালচার আমাদের তৈরি না হতে পারে, যাতে করে কেন্দ্র দখল শেখে, যাতে করে ভালো লোকগুলো ইলেকশন আসতে পারে। দেখুন, এই যে আমরা দেখলাম ইদানিংকালে দেখলাম তিনি 18 বছর কারাগারে ছিলেন, বড় মাস্তান, তিনি ইলেকশন করবেন। জি। নারায়ণগঞ্জ দেখলাম আমরা সেখানে, তার ব্যাপক জনপ্রিয়তা। সে যদি ইলেকশন করে পার্লামেন্টে আসে তো সে পার্লামেন্টে কী পার্লামেন্ট হবে বলুন আপনি? বদির মতো লোক যিনি আবার সম্রাট, সে পার্লামেন্টে আসছে না। যদি পিয়ার সিস্টেম থাকে, একটা দল তালিকা দেবে নির্বাচন কমিশনে যে আমি যদি 300 আসন পাই আমার লিস্ট, এই আলোকে আমি পার্লামেন্টে প্রতিনিধি দেব। মানুষ তখন দেখবে এই 300 লোকের ভিতরে কারা কারা জেনুইন পলিটিশিয়ান, কাদের ব্যাকগ্রাউন্ড কেমন, কারা সন্ত্রাস না, কারা মাস্তান না, কারো টাকার মালিক না। মানুষ দলকে ভোট দেবে এবং সে আলোকে দল তার অংশগ্রহণ সেখানে করবে। যেটা আমরা মনে করি বাংলাদেশে, দেখুন বাংলাদেশে এখন নিবন্ধন দলের সংখ্যা 50-এর মতো, পার্লামেন্টে কয়টা দল যায়? 3-4টা দল যায়। তো বাকিরা সারা বছর রাজনীতি করে, তারা যেতে পারেন না, জি। ওই যে তাদের টাকা নাই। আমরা মনে করি বাংলাদেশের ক্ষমতা ভারসাম্য লাগবে, এটা বড় জিনিস। পলিটিশিয়ানরা পার্লামেন্টে আসবেন, কথা বলবেন। এখন অনেকে বলেন যে এটা দিয়ে সরকার টিকবে না, তো সরকার অসৎ হবে কেন? যদি আমি সঠিক দেশ চালান তাহলে কেন আপনার ক্ষমতা কেউ বের হয়ে যাবে? তা আপনি মনে মনে চিন্তা করেন ক্ষমতা আমি কী করে ফেলবো? অপব্যবহার করব। যদি কোনো গভর্নমেন্ট সর্বোচ্চ আসন পেয়ে তিনি অপব্যবহার না করেন, তো তার যে কোয়ালিশন গভর্নমেন্টটা হবে সবাইকে নিয়ে, কখনো সেই সরকার ভাঙ্গার প্রশ্ন আসে না। আমরা দেখি রাজনীতিবিদরা মুখে বলেন একরকম, ক্ষমতার আগে একরকম, পরে একরকম। যেই নেতারা বিরোধী দলে থাকলে বক্তব্য যেরকম দেন তিনি উল্টো চেঞ্জ হয়ে যান। জি, জি। এই যে একটা অবস্থা বাংলাদেশে, আমরা মনে করি আগামীর রাজনীতিকে ক্ষমতা ভারসাম্য আনয়নের জন্য যারা জেনুইন পলিটিশিয়ান তারা পার্লামেন্টে আসতে পারে, যাতে কোনো দল আবার ফ্যাসিবাদী হয়ে আবার তারা জুলুম করতে না পারে। আমরা সেজন্য বলেছি যে ফেয়ার সিস্টেম হলে একটা সুন্দর হবে এবং ভালো মানুষগুলো পার্লামেন্টে আসবেন এবং জনগণের সত্যিকার ভোটের মূল্যায়ন হবে, কোনো ভোট সেখানে নষ্ট হবে না। জি, এক্স্যাক্টলি। এটা এই জন্য আমরা ফেয়ারটাকে এখানে এই কথাটাও তো বাস্তব যে আপনার দলীয় প্রধানের স্বেচ্ছাচার হয়ে ওঠার সুযোগ আছে কিনা, বা সেইটাকে আপনার আসলে সমাধান। আচ্ছা ধরুন এখন যে পার্লামেন্ট নারী আসন হয়, এটা কীভাবে হচ্ছে? এই দলীয় প্রধান দিচ্ছেন না, জি। এটি কোনো বিষয় না।
তখন দলীয় প্রধানের জবাবদিহিতা থাকবে। দলীয় প্রধান তো তিনি জবাবদিহি করবেন না, দেখবে যে আমার কারা কারা পার্লামেন্ট মেম্বার হচ্ছেন এখানে, এটি বলার জন্য বলা হয়। নিঃসন্দেহে দলীয় প্রধান চাইবেন না এমন কোনো লোক পার্লামেন্টে আসুক যা দাদা দলে সেখানে ক্ষতি হতে পারে। তিনি কমিটমেন্ট করবেন যে যদি আমি সর্বোচ্চ সংখ্যক পার্সেন্টেজে ভোট পাই তাহলে আমি কি করব না, আমি অবশ্যই পার্লামেন্টের মান বজায় রাখবো। আমি যেন তেন লোক এসে সেখানে কি হতে পারবে না। আর তালিকা দিন আগে, তালিকা থাকে তখন তুমি এমপি হবেন, আগে শুধু তালিকা। যদি তালিকার বাহিরেই তখন প্রশ্ন সেখানে আসবে, যদি তালিকাটা আগে কমিশনে চলে যাবে, সুতরাং ওই তালিকার বাহিরে কারো যাওয়ার সুযোগ সেখানে থাকবে না। আগে সিলেক্ট হয়ে যাবে, তার ভিত্তিতে দল সেখানে কি করবেন, তার সেখানে তারা প্রার্থীকে তারা সেখানে ঘোষণা দেবেন কে কোথাকার সেখানে এমপি হবেন। আচ্ছা, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ব্যাপারে এক ধরনের বক্তব্য আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, এটা কি আপনারা মোটামুটি নিশ্চিত? আপনারা আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেন যে হবে? আমরা মনে করি ইলেকশন ফেব্রুয়ারির পরে যাওয়ার কোনো সুযোগ নাই। ইলেকশন ফেব্রুয়ারি মাসে হতে হবে, কিন্তু সেই ইলেকশনকে যাতে করে ভালোভাবে হয়, ফ্রি ফেয়ার ক্রেডিট, তার জন্য জামাত ইসলামী ভূমিকা রাখছে। আর জামাত ইসলামী আন্দোলন যা আমরা মাঠে ময়দানে ঘোষণা দিয়েছি, এটা ফেব্রুয়ারি মাসকে সামনে রেখে আমরা দিয়েছি। আমরা বলি নাই যে এই না হলে আমরা ইলেকশন করতে দিব না, বলেছি ইলেকশন ফেব্রুয়ারিতে হবে এবং সেই ইলেকশনকে ভালো করার জন্য এই প্রক্রিয়াগুলো অবলম্বন করতে হবে। যেমন জামাত বলেছে জুলাই সনদের আইনি ভিত্তি, কিন্তু সবাই কিন্তু একমত হয়ে গেছেন যে আইনি ভিত্তি দিয়ে সেটার ভিত্তিতে ইলেকশনটা আয়োজন করতে হবে, যাতে করে ইলেকশনটা ম্যানিপুলেট করার সুযোগ কেউ না পায়, যাতে ইলেকশনকে বিতর্কিত করার সুযোগ না পায়। আমরা মনে করি ইলেকশন অবশ্যই ফেব্রুয়ারিতে হতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এরপরে আর যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা চাই যাতে করে সরকার জনগণের অভিপ্রায়কে সামনে রেখে, জনগণ কী চাচ্ছে আসলে, আমরা আর কখনো ইলেকশন পাতানো ইলেকশন হবে, আমরা চাই না কোনো কেন্দ্র দখল হোক, আমরা চাই জনগণ তার ম্যান্ডেটটা দিতে পারো এবং সত্যিকার জনপ্রতিনিধিরা কী হোক ইলেক্টেড হয়ে আসুক। যার জন্য বলে জুলাই সনদ হোক, আইনি ভিত্তি আসুক, ইলেকশন সিস্টেমের মধ্যে কিছু চেঞ্জ চলে আসুক, যাতে করে ইলেকশনটাকে একটা রেকর্ড ইলেকশন হিসাবে এটাকে আমরা চিহ্নিত করার সুযোগ সেখানে পাই। আপনাদের দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব তিনি বলেছেন যে জোট সঙ্গীদের জন্য 100 আসন ছেড়ে দেওয়া হবে, এরকম একটা কথা উনি বলেছেন। জি, আপনারা জোটগত ক্যালকুলেশন নিয়ে কি আমাদেরকে কিছু বলতে পারেন যে আপনারা আসলে জোট কাদের সঙ্গে, এনসিপির সঙ্গে জোট করার ব্যাপারে কি আপনারা চিন্তা করছেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের জোটে থাকবে? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের আগে জোট হওয়া একটা ঐতিহ্যের অংশ। একসময় 7 দলীয় জোট ছিল, তারপর 18 দলীয় জোট, 20 দলীয় জোট, আওয়ামী লীগ একটা জাতীয় পার্টি তাদের মহাজোট। এই জোটটা বাংলাদেশ ইলেকশনের আগে একটা সুন্দর মৌসুম চলে এবং ছোটো দলগুলো গুরুত্ব পায়, কার সাথে কে যাবে, কে পার্লামেন্টের এমপি হবেন। সুতরাং এটা বাংলাদেশের রাজনৈতিক সৌন্দর্য। যেহেতু রাজনৈতিক মাঠে এখন আওয়ামী লীগ পরিত্যক্ত অবস্থা আছে, বিতাড়িত, তাদের ইলেকশনে আসার সুযোগ নাই। এখন দল দুইটাই আগের মিত্র, এখন পরস্পর কি তারা বিরোধী অবস্থানে আছেন। স্বাভাবিকভাবে এখন বিএনপি যেহেতু তারা আগে সরকারে ছিলেন 3 বার, তারা একদিকে আছেন, যেহেতু সেকেন্ড অবস্থানে জামাত আগের তুলনায় তারা একটা জোট করবেন। বাংলাদেশে এখন আমরা যেটা মনে করি, দেখেন ইলেকশানে 5ই আগস্টের পরে মানুষ এখন পরিবর্তন চাচ্ছে এবং এটা মানুষের কাছে গেলে বোঝা যায়। মানুষ আগের মতো আর কোনো দলকে অন্ধভাবে ভোট দিবে এই নির্বাচনে, তা হবে না। মানুষের মন জয় করে আকৃষ্ট করতে না পারলে মানুষ ওই অমুক প্রতীকে গিয়ে ভোট, এটা হবে না। এই জন্য বাংলাদেশে এখন জামাত ইসলামী একটা উদীয়মান শক্তি এবং মানুষ এখন মনে করে, যদি আমি আপনাকে বলি যে জামাত ইসলামী ক্ষমতা আসুক, এবং সব আলোচনা একটাই যে আমরা বহু দলকে ভোট দেব, জামাত কী করে। আমার আত্মীয় স্বজন যাদেরকে আমরা দেখি তারা খুব কড়া বিএনপি ছিলেন, জামাতকে ভোট দেব। ইভেন জামাত করে না, জামাতের সাপোর্টারও না, বলে আমরা এবার জামাতকে ভোট দেব। এই জন্য এই নির্বাচনে জামাতের অবস্থানটা অনেক উপরে আছে এবং যার কারণেই ইসলামী দলগুলো একসাথে হচ্ছেন এবং আমরা মনে করি এই নির্বাচনটা বাংলা ইতিহাসে একটা নানা দিক থেকে একটা বৈচিত্র্যময় হবে। কারণ ইসলামী দলগুলো কখন এক হতে পারে নাই। এখন পর্যন্ত বৃহৎ দুটি ইসলামী দল, জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন, তারা একসাথে এক সুরে কথা বলছেন, এটা আশার দিক। আমরা মনে করি যে আরও দলগুলো একসাথে হয়ে যায়,
নির্বাচনে জামাতের নেতৃত্বে এই জোটের পাল্লাটাই বেশি হবে। এক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান জানাবো, সবাই আসুক। এনসিপিকে আমাদের আহ্বান থাকবে, আপনারাও আসেন। কিন্তু তাদেরও একটা হিসাব নিকাশ থাকবে, তারা কী করবে সেখানে। কিন্তু কাউকে জোর করে তো আনা যাবে না। সবাই মানে অনেকে এমপি হতে চাবেন, কীভাবে এমপি হবেন, কত সুবিধা পাবেন। আশা করি ইলেকশনের আগে অনেক মেরুকরণ হবে এবং সেখানে প্রত্যেক দল তার সুবিধাটা সে গ্রহণ করবে। যদি জামাত বৃহত্তর ঐক্য করে, ইতিমধ্যে বলেছেন 100 আসন ছেড়ে ছাড়তে পারে, অসুবিধা তো নেই। এটি তো রাজনৈতিক সৌন্দর্য। আমি যাদেরকে নিয়ে চলবো ফিরবো তাদেরকে তো আমাদের সুযোগ করে দিতে হবে। তো জামাত যথেষ্ট উদারতা পরিচয় দিচ্ছে। 100 আসন অনেক, কিন্তু মানে আসন পরিমাণ। আমরা মনে করি জামাতের এই উদার পলিসি আগামী দিনে জামাতকে আর এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। এক্ষেত্রে কি ইসলামী দলগুলো সবগুলোর সঙ্গে আপনাদের আলাপ হয়েছে সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ে? হ্যাঁ, আলাপ চলমান আছে। যেহেতু এখন ইলেকশনের তফসিল ঘোষণা হয় নাই, দৃশ্যমান হতে সময় লাগবে। রাজনৈতিক কিছু কৌশলও থাকে। হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস, তাদের সঙ্গেও কি আলাপ হয়েছে? তাদের সাথে আলাপ হচ্ছে। অনেকে এখন অবস্থান ক্লিয়ার করেন নাই, আশা করি ক্লিয়ার হয়ে যাবে সময়ের ব্যবধানে। অনেকে নিজেরা একটু চিন্তা ভাবনা করছেন কোন দিকে যাবেন, আলোচনা চলছে। আমরা আশাবাদী এবার ইসলামী দলগুলো তারা ভিন্ন দিকে যাবে না, তারা এক প্ল্যাটফর্মে এসেই জনগণের ম্যান্ডেট এই পক্ষে আনার জন্য তারা ভূমিকা রাখবেন। যেটা আমাদের চিন্তা যে ইসলাম মধ্যে একটা ব্যালট বাক্স হবে। আপনি ইসলামী আন্দোলন করেন, যাই করেন, প্রতিনিধি আমাদের একটা, যাতে ইসলামী দলের ভোটগুলোর কোনো বিভাজন না হয়, এই দিকটাকে অগ্রাধিকার দিয়ে এবার আমাদের রাজনৈতিক কৌশলগুলো সেখানে আমরা গ্রহণ করার চেষ্টা করে যাচ্ছি। সম্প্রতি আমরা এমন কথাও শুনেছি যে এনসিপি সম্ভবত আপনাদের এরকম কোনো প্রস্তাব দিয়েছেন যে এনসিপির প্রধান নাহিদ ইসলাম তিনি জোটের প্রধান হলে এরকম কোনো ক্যালকুলেশন কি আপনাদের আসলে আছে? দেখুন, প্রস্তাব দেওয়া যেতে পারে, রাজনৈতিক বাস্তবতা কী বলে আসলে। জামাত ইসলামী বাংলাদেশের অনেক পুরনো রাজনৈতিক দল। জামাতের নেতৃত্বের কাঠামোটা ভিন্ন ধরনের। রাজনীতিতে আলোচনা হবেই অনেক, প্রস্তাব দেওয়াটা কোনো অযুক্তি বলবো না আমি, কিন্তু বাস্তবতা তো আমাদেরকে সামনে রাখতে হবে। আসলে একটা দল প্রধান, জোট প্রধান সব কিছু মিলে নির্ধারণ করা শেখে, তিনি তখন মুখপাত্র হয়ে যাবেন সেখানে। আলোচনা যে প্রস্তাব কোনো অসুবিধা না, সেই প্রস্তাব আলাপ আলোচনা কতটুকু গ্রহণযোগ্যতা হবে সেটা সময় বলে দেবে সেখানে। তো আমরা মনে করি আমরা নতুন বাংলাদেশকে ধারণ করি, যারা আমরা জুলাই স্পিরিটকে নিয়ে আগামী বাংলাদেশ গড়তে চাই, আমাদের সবাইকে যার যার জায়গা থেকে যতটুকু যার কনসিডার করার সুযোগ আছে ততটুকু আমাকে করতে হবে, কারণ আমাদের দেশের স্বার্থ এখন সেই কনসিডারেশন কি জোটের প্রধান হওয়ার জায়গাতেও আপনারা কনসিডার করতে? এটা মনে করছি না আমরা এখনো, এই নিয়ে আলোচনা এখনো হয় নাই। হয়তো ইন্টারনাল হতে পারে, এটা আমি মনে করি এখন আলোচনার করার মতো অবস্থা সেখানে সময় আসুক, তখন বলা যাবে কি করা যায় সেখানে। এখনই এই বিষয়ে চূড়ান্ত বলার অথবা এই মতামতকে গুরুত্ব দিয়ে দেখার মতো সময় এখনো আসেনি। আতিক ভাই, সেই পপুলার প্রশ্নটাই আপনাকে করি। আপনাদের দলের সেক্রেটারি জেনারেলের সেই বক্তব্য ধরেই যে 100টি আসন ছেড়ে দিতে চেয়েছেন, আপনি ঢাকা 11 আসন থেকে, রামপুরা, বাড্ডা, ভাটারা আসন থেকে ইলেকশন করার প্রস্তুতি নিচ্ছেন। আপনার দল থেকে আপনাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, আপনি কাজ করছেন। আপনাকে যদি বসে যেতে বলা হয় দল থেকে, আপনি কি করবেন আসলে? এটা ভালো খবর, আলহামদুলিল্লাহ। শুনেন, আমাদের সংগঠনে কেউ আমরা এমপি মন্ত্রী আমাদের কোনো খায়েশ থাকে না। আমরা সংগঠনের সিদ্ধান্তে মাঠে নেমেছি, আমার দায়িত্বটা পালন করছি। আমরা সংগঠন যখন যা বলে এই সিদ্ধান্ত মানতে আমাদের চিন্তা করব না। আমরা কাজ করার সুযোগ আছে, কাজ করছি, বলে কাজ স্টপ হয়ে যাবে। এখানে আমার ব্যক্তির কোনো চাওয়া পাওয়ার কোনো সুযোগ এখানে নাই। আমরা সেই সংগঠনটা আমরা করি এবং সেই আদর্শকে আমরা ধারণ করি, কারণ আমরা মনে করি সবার আগে কিন্তু সংগঠন। আমরা সংগঠনের ডিসিপ্লিন শতভাগ আমরা মানব, যার ক্ষেত্রে হোক। এতটুকু করে তো আমরা, এতটুকু আল্লাহ আমাদেরকে এনেছেন, মনে করি এটি আমাদের কাছে কোনো চিন্তারও বিষয় না। যখন যে ডিসিশন সংগঠন দিবে দেশের স্বার্থে, আন্দোলনের স্বার্থে, ততটুকু মাথা পেতে নিতে আমাদের কোনো সময় লাগবে না। আমরা সামনে নেওয়া তারা না, সেটাকে মেনে নিয়ে ইনশাল্লাহ আমরা পথ চলব। আচ্ছা, আপনার নির্বাচনী আসন ঢাকা 11, রামপুরা, বাড্ডা, ভাটারা। আমরা ইসলামী দলগুলোর নির্বাচনের রেকর্ড যদি দেখি, ঢাকার আসনগুলোতে খুব উল্লেখযোগ্য ভালো রেজাল্ট করার কোনো রেকর্ড নেই। এটাতে আসলে সংকটটা কোথায়? ঢাকার মানুষজন ইসলামপন্থী দলগুলোকে অ্যাকসেপ্ট করছে না কেন, বা আপনাদের কোনো আসলে ঘাটতি আছে কিনা এই জায়গাতে? দেখুন, এই বিশ্লেষণটা আপনি অনেক আগের বিশ্লেষণ।
96-এর পরে কোনো ইলেকশানে ইসলামপন্থীরা কিন্তু ঢাকা ইলেকশন করে নাই। সর্বশেষ 96, 2000 আগে জোটবদ্ধ ইলেকশন হয়েছে, ঢাকায় কোনো প্রার্থী ছিল না, বাকিটা একই অবস্থা সেখানে গেছে। সুতরাং ঢাকার অবস্থাটা এখন অনেক পরিবর্তন হয়েছে। যেহেতু আমরা মাঠে যাচ্ছি, মানুষের আওয়াজ আমরা বোঝার চেষ্টা করছি। ঢাকাতেও মানুষ অনেক পরিবর্তন চাচ্ছে। আগের মতো ঢাকাতে আমাদের ভোট নাই, এই সমীকরণ এখন কিন্তু সঠিক নয়। এখানে আমাদের বোনেরা আছেন, এখানে ইয়াং সোসাইটি আছেন, তারা এখন ইসলামের পক্ষে, তারা ইসলামী যারা মানেন, তারা সেই মানুষগুলোকে তারা পার্লামেন্টে আনতে চান। আমরা মনে করি আগের কোনো সমীকরণ এখন এখানে বিশ্লেষণ করা যাবে না, কার কত ভোট আছে, এবং ভোটের মাঠে আমরা যা বুঝতে পারছি এবার একটা নীরব বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। নানা কারণে মানুষ এখনও ভয় কাটে না কি মানুষের, যে কে হলে কি হবে। আমরা তো বুঝি মানুষের কথা। ইলেকশন যদি ইনশাআল্লাহ এবার ফ্রি ফায়ার ক্রেডিবল হয়, এবার ঢাকায় আপনি এটা রেকর্ড আমি বলছি, এবার ঢাকাও একটা দৃষ্টান্ত স্থাপন করবে এবং নীরব ব্যালট বিপ্লব ঢাকার আসনে ঘটবে। কারণ ঢাকায় যে প্রার্থীরা আছেন বিভিন্ন দলের আমরা দেখতে পাচ্ছি, তাদের তুলনায় আমাদের জামাতের বলেন তাদের প্রার্থীরা অনেক এগিয়ে আছেন। কারোর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নাই, তারা কেউ দখলবাজিতে নাই, কারো সম্পদ বাড়ে নাই। আমি দেখেছি ঢাকাতে এমন অনেক নেতারা আছেন যারা বহু টাকার ওয়ার্ড সভাপতি, তিনি একটা দলের, তিনি এখন গাড়ি কিনে ফেলেছেন। মানুষ ফলো করতেছে এটা। আশা করি আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ভোটের যে নানা সমীকরণ, এই সমীকরণটা চেঞ্জ হবে এবং রাজধানী থেকে ইনশাআল্লাহ মানুষের ব্যালট বিপ্লবের সেই সুযোগটা আমরা গ্রহণ করব। আপনারা সেটা আশা করছেন? আশা করছি। আপনার নির্বাচনী আসন নিয়ে একটু কথা বলতে চাই। আপনার নির্বাচনী আসন হচ্ছে রামপুরা, বাড্ডা, ভাটারা, ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি এরিয়া নিয়ে আপনার নির্বাচনী আসন। আপনি এই আসনের সমস্যাগুলোকে কি ফাইন্ড আউট করতে পেরেছেন এবং এগুলোর কি সমাধান এখন থেকে দিচ্ছেন মানুষকে? দেখেন, অনেকটাই আমরা সমাধান আমরা মাথায় নিয়ে এসেছি। আমাদের প্রধান সমস্যা যানজট সমস্যা। আমার নির্বাচনী আসনে একটাই মহাসড়ক, যেটা এই মালিবাগ থেকে কুড়িলে গিয়েছে, এটা পুরো রাস্তাটাই হলো যানজট। কোনো একটা মুহূর্তে এখানে জ্যাম ছাড়া থাকে না। এটা একটা বড় সংকট। এটা আমরা কাজ করা শুরু করি, কী করে সমাধান করা যায়, এটা বড় সংকট। দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে আসলে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তো ব্যক্তি মালিকানাধীন থাকেন, সে বেশ কিছু ইউনিভার্সিটি এখানে আছে, কিন্তু এখানে সরকারি কোনো কলেজ নাই, এখানে সরকারি কোনো স্কুলও এখানে নাই, এখানে ভালো কোনো হসপিটালও কিন্তু এখানে নাই। রাস্তাগুলো এখানে এখনও জরাজীর্ণ, খারাপ অবস্থা। এখন কাজ শুরু হয়েছে অবশ্য কিছু জায়গাতে, খারাপ অবস্থা। উন্নয়ন বলতে যা বোঝায় একটা জনপদে, এটা সিটি ফোটো বিগত সময় এখানে হয় নাই। নাগরিকদের নাগরিক সুবিধা খুবই খারাপ অবস্থানে সেখানে ছিল। আমরা এখানে ভালো কোনো আমাদের খেলার মাঠও নাই। একটা এলাকাতে যে স্টুডেন্ট বলেন কিংবা যুবকদের বলেন কিংবা আমাদের মা বোনদের জন্য বলেন, চিকিৎসা বলেন, শিক্ষা বলেন, কোনো দিকে আসলে কোনো সুবিধা এখানে নাই। তা আমরা মনে করি এটি বিগত সময় হয় নাই। আমরা যদি সুযোগ পাই ইনশাআল্লাহ এগুলোকে আমরা অ্যাড্রেস করব। আমি এখানের নিম্ন শ্রেণীর মানুষের বসবাসটা এখানে বেশি। আমি কিছু মেডিকেল ক্যাম্প এখন করছি এলাকাতে, মানুষের অভাবনীয় সাড়া সেখানে, সবাই সেখানে আসছেন। তাই মানুষ এত সমস্যাগ্রস্ত, কোনো সেবামূলক পদক্ষেপ নিয়ে মানুষ সেখানে ছুটে চলে আসেন। এদেরকে আমরা অবজার্ভ করছি, আমরা খেয়াল করার চেষ্টা করছি। এই মানুষগুলোর জন্য আমাদের কিছু করণীয় ঠিক করতে হবে। তাদের চিকিৎসার সুবিধা পাওয়া, বিশেষ করে যারা গরিব পরিবার, তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থাগুলো করা, এটি আমরা বিনোদনের জন্য ভালো খেলার মাঠ বলেন, ভালো কোনো শিশু পার্ক, এগুলো করার সুযোগ আমাদের আছে। ইনশাআল্লাহ আমরা সুযোগ পেলে অগ্রাধিকার দিয়ে যাতে জনগণের জীবনযাত্রার মানটা সহজ হয়, সেটা অগ্রাধিকার দিয়ে আমরা ইনশাআল্লাহ এখানে কাজ করব। যানজট নিয়ে আসলে আপনার চিন্তা কি? আপনি এটা কিভাবে সমাধান করতে চান? এটা নিয়ে আমাদের বসতো, আমরা নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছি। আমরা যে আসলে এত পরিমাণ গাড়ির চাপ এই রোড দিয়ে, এবং প্রত্যেকটা জায়গায় গাড়ির স্টপেজ, গাড়ির চালকদেরও কিছুটা এখানে তাদের আছে, তারা সব জায়গায় চেষ্টা করেন যাতে তোলার জন্য। আবার গাড়ির পরিমাণটা তো বেশি, রাস্তা কিন্তু এখানে কম। আবার ফুটপাথ সেখানে অনেকটা সেখানে সবসময় আটক থাকে সেখানে। এটা নিয়ে আমরা বসবো, কোথায় আমাদের হয়তো আমাদের দেওয়া যায়, ফাঁস ওভার দেওয়া, যেখানে ফাঁসিং করা যায় রাস্তাঘাট, আমরা ভাবতেছি আমরা, যাতে করে আমরা বসে প্রশাসন সহ সমাধান সেখানে করা যায়। আর আমাদের আসলে যে ইউলুপটা হয়েছে বাড্ডাতে, ইউলুপটা জায়গাটা আসলে সঠিক ছিল না। হাতিঝিলের গাড়িগুলো যায় হলো মধ্যবাড্ডার দিকে, যার জন্য ওই জায়গাটা খুবই কিন্তু ছোটো জায়গা।
আবার ইউরোপ থেকে নামার রাস্তাটাও কিন্তু হলো আপনার খুবই সংকীর্ণ রাস্তা। যদি এটা যদি আমাদের মুখেও ধারে ছিল তাহলে এত দাম থাকতো না। নিঃসন্দেহে কোনো একজন পলিটিক্যাল নেতা তার সুবিধার জন্য ওকে নিয়েছেন, জনগণ তা ভোগান্তি হতে হচ্ছে। এটা নিয়ে আমরা ভাবছি আরও আমরা কথাবার্তা বলে কোন প্রক্রিয়ায় এই যানজট নিরসন করা যায় তার জন্য ইনশাল্লাহ আমরা সেখানে কাজ করব। আতিক ভাই, আপনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আমরা একটু এই ইস্যুতে কথা বলতে চাই। জি, আপনি গোটা দেশের এই সংগঠনটিকে দাঁড় করানোর চেষ্টা করছেন। আপনি আসলে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিচ্ছেন এই ক্ষেত্রে, শ্রমিকদের অধিকার আদায়ের ক্ষেত্রে? দেখুন, একটা শ্রমিক সংগঠন হলো একটা ট্রেড ইউনিয়ন সংগঠন। বাংলাদেশের শ্রমিকের অধিকার বলতে যা বুঝি আমরা, এটি কাগজে কলমে আছে, বাস্তবে নাই। একটা শ্রমিক সংগঠন হিসেবে আমাদের প্রথম কাজ থাকে কী করে আমি সংগঠন করে শ্রমিকের কল্যাণে ভূমিকা পালন করা যায়, তাদের স্বার্থ কী করে মানে আদায় করে দেওয়া যায়। আমি কিছুক্ষণ আগে একটা অনুষ্ঠানে ছিলাম, সেখানেও বলে আসছি আমরা বাংলাদেশের এখন বিদ্যমান যে আইন আছে, শ্রম আইন 2006, এখানে সর্বসাকল্যে 10% শ্রমিককে প্রতিনিধিত্ব করে। তাদের রাইট বলা আছে। 90% শ্রমিক যারা অপ্রাতিষ্ঠানিক তাদের কোনো রাইট এখানে বলে দেওয়া নাই। এটা অসম্পূর্ণ একটা আইনের উপর দিয়ে আমরা সেখানে চলছি। আবার শ্রমিকরা যখন অর্গানাইজ হয়, ট্রেড ইউনিয়ন করতে যায়, সেখানেও কিন্তু নানা ধরনের অফিসিয়াল অসুবিধা তারা সেখানে পড়েন এবং খুব স্মুথলি ট্রেড ইউনিয়ন আন্দোলন করে তাদের দাবি দেওয়া আদায় করে এই সুযোগও সেখানে পাচ্ছেন না। তো আমাদের সংগঠন থেকে আমরা গুরুত্ব দিচ্ছি যাতে করে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে তারা অধিকারটা আদায় করতে পারে এবং শ্রমিক এবং মালিকের যে সম্পর্কটা বাংলাদেশে, দেখুন এই জনপদে বাম আন্দোলন লম্বা সময় ছিল। বামরা যতই মুখে তারা কথা বলুক না কেন, আমরা দেখেছি অনেকাংশেই শ্রমিক ময়দান অসন্তোষ তারা জড়িত আছে। আমরা মনে করি বাংলাদেশের যদি আমরা একটা সুন্দর পরিবেশ বজায় রাখতে চাই, তাহলে শ্রমিক মালিকের সম্পর্ক লাগবে। আমরা বলি শ্রমিক মালিক বাই আলোচনায় করে সমাধান চাই। ফ্যাক্টরি বন্ধ করে কোনো শ্রমিক আন্দোলন নয়, আলোচনাও চলবে, আবার কারখানাও কী থাকবে সেখানে খোলা থাকবে, যাতে একটা সুন্দর শ্রমবান্ধব পরিবেশ তৈরি হয় মালিকের জন্য, শ্রমিকের জন্য। সেভাবে আমরা সারা দেশে শ্রমিকদেরকে আমরা অর্গানাইজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি দেখুন, আমরা যে আন্দোলনটা করছি, বাংলাদেশের যে আইনটা আছে, আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন মনে করি আমাদের আইনটাকে আসলে আল্লাহ রাসূলের যে সুন্নাহ আছে, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দাও, এই সুন্নাহটা কিন্তু আমাদের আইনে নাই। আমাদের বিরোধ সব কিন্তু মজুরি নিয়ে হচ্ছে। এবং রাষ্ট্র সেখানে অনেকগুলো প্রতিষ্ঠান তারা পদক্ষেপ নিচ্ছেন, সফল হচ্ছেন না। আমরা ইসলামী শ্রমনীতি আমরা চাই, যে শ্রমনীতি ইনসাফের শ্রমনীতি, যে শ্রমনীতি শ্রমিকের ন্যায্য অধিকারের শ্রমনীতি, ন্যায্য মজুরি শ্রমনীতি, যেখানে শ্রমিক কখনো কেউ ঠকানোর সুযোগ পাবে না। মালিক তার দায়িত্ব পালন করবে, দায়িত্ব পালন করবে, এবং মালিক এবং শ্রমিকের সুন্দর সম্পর্ক দিয়েই যে নীতি হবে, সেই নীতির ভিত্তিতে আমরা একটা এখানে কর্মঘণ্টাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, এখানে ধরুন 8 ঘন্টা কর্মঘণ্টা বলে, বাংলাদেশে খুব কম প্রতিষ্ঠানে 8 ঘন্টা আছে, 10 ঘন্টা 12 ঘন্টা। এই ব্যাপারে আপনাদের কি উদ্যোগ আসলে? দেখুন, এটি মূলত প্রাতিষ্ঠানিকগুলোতে মেনটেন করা হয় বেশি। ওই যে বললাম 10%, কিন্তু যেগুলো অপ্রাতিষ্ঠানিক সেগুলোর সুযোগ নেই সেখানে। ধরুন দোকানে কর্মচারী, তাকে কাজ করা হচ্ছে 12 ঘন্টা, সে বিচার দেবে কার কাছে? অথরিটি নাই। ধরুন নির্মাণ শ্রমিক, সে 10 ঘন্টা কাজ করে, সে বিচার দেবে কার কাছে? তার তো কোনো সেখানে বডি নেই। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক যেগুলো, যাদের মালিক আছেন, যাদের আইডি কার্ড থাকে, সেখানে 8 ঘন্টা ইনশিওর করা যায়। কোনো কোনো ক্ষেত্রে বেশি করে ওভারটাইম মালিক দেন, কিন্তু সমস্যাটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রে, যাদের হলো কোনো মালিক থাকেন না, এবং যারা হোটেল শ্রমিকের, তার ডিউটির কোনো শেষ নাই, তিনি 12 ঘন্টা ডিউটি করেন। আমি কালকে গেলাম আমার এলাকা বাড্ডার, এটা আমি কারখানায় ঢুকলাম, তার ডিউটি 14 ঘন্টা, তার নির্দিষ্ট কোনো বেতন নাই। বেতন কীভাবে হয়? সেলের উপর কমিশন সে পায়। তার মানে সে ডিউটি করে 14 ঘন্টা, আবার তার কি তার জবের সিকিউরিটিও নেই, নির্দিষ্ট কোনো তার বেতনও নাই। এটি কিন্তু আমাদের সমস্যা, এটি দেখার কেউ নাই, এবং এটি নিয়ে কথা বলতে গেলেই শ্রমিকের ছাঁটাই হয়ে যাচ্ছেন, অনেক ক্ষেত্রে মালিক শ্রমিককে আঘাত করছেন। আমরা মনে করি আমাদের রাষ্ট্রটা এমন হওয়া দরকার
যাতে করে কি তার ইচ্ছা মতো করে কোনো কিছু কোড করার সুযোগ না পায়। সবাই জবাবদিহিতার আসবেন এবং সবার কাজ ঠিকভাবে পালন করবেন, তাহলে আমাদের একটা পরিবর্তন আমরা এখানে আশা করতে পারি। আতিক ভাই, এই ইস্যুতে আরেকটা গুরুত্বপূর্ণ সংকট আমাদের চোখে পড়েছে যে আমরা দেখি যে পরিবহন খাত একটা সিন্ডিকেটের হাতে নিয়ন্ত্রণে থেকে যাচ্ছে এবং ঈদের সময়গুলোতে, বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়গুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করছে। আপনার সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক্ষেত্রে কোনো ভূমিকা অতীতে আছে কিনা? এখন আপনারা আসলে কি করছেন এই বিষয়টা নিয়ে? এখন এটি কিছুটা এখন নিয়ন্ত্রণে আসছে। বিগত সরকারের সময় তো মানে যে যার মতো করতো, কারণ মালিকরাও ছিল সরকারের, গাড়িও ছিল সরকারের, সবই তারা। এবং রাস্তা থেকে টাকা তুলে তারা ওই মূল দলের লোকেরা পেতেন। আমরা তারা মুখে বলেছে, অনেক কথা বাস্তবে সেখানে হয়নি। এই এক বছর কিছুটা নিয়ন্ত্রণ এখন হয়েছে। আর দেখুন, বাংলাদেশের সব দলেরই পরিবহন নিয়ে কাজ থাকে। আমরা দেখলাম আওয়ামী লীগ আগে যে সংগঠনগুলো করতো শাহজাহান খানের আমলে, এখন সেই সংগঠন একই আছে, মালিক চেঞ্জ হয়ে গেছে। এবং তারা একই অবস্থানে আছেন, তারাও এখন টার্মিনাল দখল করতেছেন, তারা চাঁদা নিচ্ছেন। তো আমরা মনে করি এটি যারা আমরা চেষ্টা করে যাচ্ছি। আবার এমন হচ্ছে যে এই জায়গাতে এমন একটা সিন্ডিকেট কাজ করে যাতে করে এমন কোনো শক্তি আসতে না পারে যারা এগুলো বিরোধী কথাবার্তা বলবে। কারণ তারা মনে করে জামাত যদি এখানে আসে তাহলে আর এই সুযোগ গ্রহণ করা যাবে না। ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি, প্রত্যেকটা টার্মিনালে, প্রত্যেকটা জেলা শহরে আমরা আমাদের কাজ শুরু করেছি। আশা করি যদি আমরা সক্রিয় কাজ করতে পারি, পরিবহন সেক্টর এই নৈরাজ্যটা আমরা বন্ধ করতে পারবো। আমরা বলছি যে আপনারা কোনো শ্রমিক কাউকে চাঁদা দিবেন না, অন্যায় চাঁদা প্রতিবাদ করবেন, আপনাদের পাশে সেখানে আমরা থাকবো। যদি আমরা সবাই জায়গা থেকে প্রতিবাদী হই, সচেতন হই, আশা করি রাষ্ট্র সংস্কারের যে কর্মসূচি আমরা প্রত্যেকে সেখানে ভূমিকা রাখতে পারবো। এবং এই রাষ্ট্রকে নিয়ে কারো ইচ্ছা মতো কেউ খেলার সুযোগ পাবে না। এই রাষ্ট্রে জবাবই থাকবেন, নেতা হন, এমপি হন, মন্ত্রী হন, কাউকে আগের মতো যা ইচ্ছা তাই করা, জনগণের উপরে জুলুম করা, লুটপাট করা, এটির সুযোগ কেউ পাবেন না। নতুন বাংলাদেশে আমরা পরিবর্তন চাই। আমরা মনে করি মানুষ সেই পরিবর্তনের পক্ষে এবং জামাত ইসলামী ইনশাআল্লাহ নতুন বাংলাদেশের সেই পরিবর্তনের ধারাকে আমরা অব্যাহত রেখেই আমরা আগামী বাংলাদেশকে আমরা গড়তে চাই। আতিক ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনাকে শেষ প্রশ্ন যে আমরা শেষ করতে চাই। আপনি জামাত ইসলামীর হয়ে নির্বাচন করছেন এবং এই 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। আপনারা আসলে এই নির্বাচনে জামাত ইসলামকে কোন পজিশনে দেখছেন, কেমন দেখছেন, কেমন করবে বলে মনে করছেন? দেখুন, এই প্রশ্ন সরাসরি বলা যাবে না। আমরা তো জনগণের ম্যান্ডেট আমরা চাই। আমরা ভোট কেন্দ্র দখল করব না, আমরা কাউকে টাকা দিয়ে ভোট কিনবো না। তো যতটুকু আমাদের মনে হচ্ছে মানুষ পরিবর্তন চাচ্ছে এবং সারা দেশে একই আওয়াজ আমরা আকাশে বাতাসে শুনতেছি যে জামাত ইসলামী আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা আসবেন। এই ক্ষেত্রে জামাতের পজিটিভ রাজনীতি ভূমিকা পালন করছে। আগে যাই হোক, 5ই আগস্টের পরে জামাতের যে রাজনীতিটা মানুষের হৃদয় ছুঁয়েছে। আমাদের আমিরে জামাতে যে বক্তব্যগুলো দিচ্ছেন, মানুষ বলে ভাই আমি তো আপনাদের দল করি না, আপনার আমিরের খুব ভালো লাগে। যে আমিরের বক্তব্য 5 মিনিট শুনলে তার বক্তব্য হয়ে যেতে হয়। দেখুন, একটা দল কেন মানুষ তাকে বাছাই করবে না? 19 জুলাই জামাতের মহাসমাবেশে দলীয় আমির সবাইকে সাক্ষী রেখে বলেছেন যে দেশে এমপি হয় কোটিপতি হওয়ার জন্য, যে দেশে মন্ত্রী হয় 10টা দেশে বাড়ি করার জন্য, যে দেশে এমপি হয় সরকারি প্লট একাধিক বুক দখল করার জন্য। সেখানে আমাদের আমির বলেছেন আমরা যারা এমপি হবেন কেউ গাড়ি নেবেন না ট্যাক্সবিহীন, কেউ সরকারি প্লটও নেওয়ার কোনো সুযোগ নাই, এবং যা বরাদ্দ পাবেন জনগণের জন্য এই বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছেন সেটা জবাবদিহিতা। মানে এই যে একটা জবাবদিহিতা, এই যে নিট অ্যান্ড ক্লিন রাজনীতি, এটি মানুষ গ্রহণ করছে। আমরা মনে করি আমাদের স্পষ্ট যে বক্তব্য আমরা দিচ্ছি, মানুষ আমাদেরকে দেখতে চায় আমরা আমাদের কথায় অটল থাকি কিনা। তার জন্যই নির্বাচনে মানুষ জামাতকে ভোট দেবে। আমরা আশাবাদী এবার জামাতের পক্ষে নীরব ব্যালট বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের ইতিহাসের একটা শ্রেষ্ঠ ইলেকশন হবে, এবং যে নির্বাচনে মানুষ বিভ্রান্ত না হয়ে তারা জামাত ইসলামীকে বেছে নেবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার জন্য।